দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আমরা বলছিলাম আমরা আলোচনা করব বাংলাদেশের এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু খেলা চলছে এবং সেই জায়গায় কিন্তু পাকিস্তানের সবশেষ সংগ্রহ 4 উইকেটে 96 রান। চাইলে আপনারা আলোচনায় যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্নটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে আছেন তুষার ইমরান। তুষার ইমরান, যদি শুরুতেই বলছিলাম যে প্রথম সেশনে 4 উইকেট, শুরুটা কি বলতে পারি যে বাংলাদেশের পক্ষে আসলে আজকের দিনটা? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় ইট ওয়াজ এ ড্রিম স্টার্ট। হচ্ছে একটা সেশনে 4টা উইকেট নেওয়া কোয়াইট ডিফিকাল্ট, বাট আমাদের বলাররা আমার কাছে যেটা মনে হচ্ছে এক্সিলেন্ট বোলিং করেছে, একটা জায়গায় মেনটেন করে বোলিং করেছে এবং তার মিস্টেক আর কি আমার কাছে যেটা মনে হয়েছে অপোনেন্ট টিমের ব্যাটসম্যানরা একটু মিস্টেক করেছে, এই জন্য 4টা উইকেট ফেলতে সক্ষম হয়েছি আমরা। এবং একসাথে যদি আমরা একটু তাসকিনের কথাই যদি বলি, স্পেশালি আসলে 2 উইকেট নিয়েছেন এবং তাসকিন যেভাবে শুরুটা করেছেন সেটা কিন্তু যদি বলি যে আজান এবং একই সাথে আবদুল্লাহ ফজল, তারা কিন্তু আগের টেস্টে যদি আমরা দেখছি তাদের আসলে যদিও অভিষেক হয়েছে আগের টেস্টে, কিন্তু তাদের যে ব্যাটিং ক্যাপাবিলিটি সেটা কিন্তু আমরা জানি। কিন্তু সেই জায়গায় তাদের যে উইকেট দুটো নয় এবং একই সাথে যদি তাসকিনের কথা বলতে হয়, তার লেন্থ বোলিং, আমি একটু আগে দেখছিলাম যে আসলে 70% তার বল হচ্ছে লেন্থ বল করছে, কোনো শর্ট বল দিচ্ছে না, লেন্থে বল করছে এবং গুড লেন্থে বল করছে। সেটা কি তাসকিন, যে আমরা সবসময় বলি যে আসলে তাসকিন বাংলাদেশের সেরা পেসারদের একজন, সেটা আরও একবার প্রমাণ করে কিনা তার এই সমস্ত বোলিংয়ে দেখে? না, আমাদের অবভিয়াসলি আপনি যেটা বলেছেন, তাসকিন আছে, নাহিদ রানা আছে, শরীফুল আছে, এবাদত আছে, যারা টেস্ট বোলার আর কি, হাসান মাহমুদ আছে, এখনও সুযোগ পায়নি, স্কোয়াডেও নাই ইনজুরির কারণে, বাট পেস বোলার কিন্তু অনেক উন্নতি করেছে আমাদেরকে, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আপনার টেস্টে যদি দেখেন, আপনার টেস্টে মেনটেন করা লাগে একটা জায়গায় হিট করতে হবে অলওয়েজ। যদি ক্যাপ্টেন যদি অন্য কোনো প্ল্যান করে থাকে, আলাদা কোনো টিম ম্যানেজমেন্ট থেকে যদি কোচ কোনো প্ল্যান দিয়ে থাকে আলাদাভাবে, যদি উইকেট না পড়ে, সেই ক্ষেত্রে হয়তো বা বাউন্সার অ্যাটাক করতেই পারে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, নতুন বলে একটা জায়গায় বল করাটা খুবই জরুরি এবং সেটা তাসকিন কিন্তু করে দেখেছে। সবাই কিন্তু চেষ্টা করে যে একটা জায়গা মেনটেন করে, একটা জায়গা মেনটেন করতে পারলে আপনার ব্যাটসম্যানরা মিস্টেক করতে বাধ্য। আমার কাছে যেটা মনে হচ্ছে অসাধারণ স্পেল করেছে তাসকিন। লেটস সি, এখনও একটু আর্লি টু সে আসলে এই টেস্টের ভাগ্য নির্ধারণটা কী হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা রাইট ট্র্যাকেই আছি। এবং একই সাথে মিরাজের কথা যদি বলতে হয়, যে একটু অবাক হয়েছেন কিনা যে সকাল সকাল 2টা উইকেট মিরাজ নিয়ে এনেছে? না না না, মিরাজ আসলে এরকমই। মিরাজ যেদিন ব্যাটিংয়ে রান করতে পারে না, বোলিংয়ে সে ভালো কিছু করে দেখায় এবং তাইজুল আসের সাথে স্পিনার এটাকেও ভালো আমাদের। আমার কাছে যেটা মনে হয় যে আপনি পাকিস্তানের সাথে যদি কম্পেয়ার করেন আমাদের টিমের স্ট্রেংথ, তাহলে আমরা অনেক দিক দিয়ে এগিয়ে আর কি। এক নাম্বার হচ্ছে আমরা হোম অ্যাডভান্টেজটা নিতে পারি, তারপর হচ্ছে আমাদের বোলিং অ্যাটাক যদি দেখেন আপনি, পেস বোলিং অ্যাটাক, স্পিন বোলিং অ্যাটাক, সেক্ষেত্রে আমরা পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। সিলেট টেস্টের আগে কিন্তু মুশফিক বলেছিলেন যে বাংলাদেশ ধারাবাহিকতার যদি দিক থেকে বলিস, বাংলাদেশ সেরা সময়ে আছে। আপনি একমত হবেন কিনা ওই কথার সাথে? একমত আমি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আজ থেকে 4-5 বছর আগে আমরা স্ট্রাগল করতাম বিকজ অফ সিনিয়র হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান ছিল না, বোলার ছিল না। সেই ক্ষেত্রে আমরা হয়তো বা 20টা উইকেট নেওয়ার মতন অ্যাবিলিটি ছিল না 4-5 বছর আগে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, সাকিব চলে যাওয়ার পরে মিরাজ দায়িত্বটা নিয়েছে অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে। মিরাজ অসাধারণ স্পেল করে থাকে, সাথে তাইজুল আছে এবং পেস বোলিং যেটা স্ট্রেংথ আমাদের এখন মূল স্ট্রেংথ, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এগিয়ে আছি অন্যান্য দেশের ক্রিকেট থেকে। সো এই জায়গাগুলোতে আমরা ইমপ্রুভ করতে পেরেছি এবং 20টা উইকেট নেওয়ার অ্যাবিলিটি কিন্তু আমাদের আছে। আপনি টেস্ট ম্যাচে রেজাল্ট করতে গেলে, আমাদের ফরে আনতে গেলে ডেফিনেটলি আপনাকে 20টা উইকেট আপনাকে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু টেস্ট ম্যাচে রেজাল্ট হয় না। সে জায়গায় আমরা এগিয়ে আছি আমার কাছে যেটা মনে হয়। এবং একসাথে পেস বোলিং ইউনিটের কথা যদি বলি, সেই জায়গায় নাহিদ রানা কিন্তু একটা বড় ভূমিকা রাখছে আসলে বাংলাদেশ এই দলটায়। এবং নাহিদ রানাকে নিয়ে কিন্তু স্পেশালি পাকিস্তান দলও কাজ করছে। আমরা যদি গতকালকেও দেখলাম যে পাকিস্তানের ব্যাটাররা বাউন্সার প্র্যাকটিস করছে বারবার, যে নাহিদ রানাকে অ্যাটলিস্ট ঠেকানোর জন্য। তো আজকে যদি আমরা বলি যে নাহিদ রানার যেই গতি, সেই জায়গায় কি পাকিস্তানি ব্যাটাররা সকাল থেকে একটু হলো সাবধানী কিনা, বা তারা কি ওই যে প্র্যাকটিসটা সেটা মাঠে প্রতিফলন ঘটিয়েছে কিনা? দেখুন, এক একজনের এক এক ধরনের অ্যাবিলিটি আছে। আমাদের নাহিদ রানা হয়তো বা সুইংটা কম, কিন্তু ওর পেসটা বেশি। ওর অ্যাবিলিটি আছে বাউন্সার মারা, ব্যাটসম্যানকে অ্যাটাক করা, যেটা আসলে অপোনেন্ট টিমের যে কোনো ব্যাটসম্যানই হয়তো বা এটা একটা উইক পয়েন্ট হতে পারে। আমরা অনেক আগে হয়তো বা 5-10 বছর আগে দেখছিলাম আমাদের উইক পয়েন্ট ছিল যে না, আমরা বাউন্সার সামলাতে পারি না ব্যাটাররা। বাট এখন কিন্তু ওই মানে ধরেন আপনার নাহিদ রানাকে খেলতে হয় নেটে, তারপরে হাসান মাহমুদ আছে, তারপরে তাসকিন, শরীফুল, সবাই কিন্তু 140-র উপরে বোলিং করে।
এই জায়গা থেকে আমরা কিন্তু অনেক উন্নতি করেছি যে ব্যাটাররা যে রেগুলার 140-তে আপনার নেটে ব্যাটিং করা লাগে, বাট অপোনেন্ট টিমের এখন কিন্তু ওই স্ট্রেংথ নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে পাকিস্তান টিম যদি কম্পেয়ার করেন, পাকিস্তান টিমের কিন্তু 145+ বোলিং করার টেস্টে এখন কেউই নাই। সো আগে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল পাকিস্তানে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় নাহিদ রানার যে স্ট্রেংথ, নাহিদ রানা অ্যাটাক করবে, তাসকিন একটা জায়গায় বোলিং করবে, সুইং আছে তাসকিনের, সেই ক্ষেত্রে হয়তো বা টিম কম্বিনেশন যেটা চাই সেটা যদি করতে পারে। আসলে শরীফুলের যেমন সুইং আছে, এত পেস নাই, শরীফুলও কিন্তু দেখবেন যে হয়তো কোনো এক টেস্টে কিংবা সেকেন্ড ইনিংসেও ভালো জায়গায় যদি বোলিং করতে পারে, সে তারও অ্যাবিলিটি আছে উইকেট নেওয়ার। সো এই কাজগুলো এক একজনের আমার কাছে মনে হয় যে ভাগ করে দেওয়া আছে, তারা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং এক্সিকিউশনটা আসলে মাঠের ভিতরে গিয়ে করছে। আপনি বলছেন যে প্র্যাকটিসে আসলে নাহিদ রানার মানে বর্তমানে নাহিদ রানা তাসকিন দিয়ে প্র্যাকটিস করতে পারে বাংলাদেশের ব্যাটাররা, সেই ক্ষেত্রে একটু হলেও ইমপ্রুভ হয়েছে বাংলাদেশের ব্যাটারদের, কিন্তু পাকিস্তান মানে তাদের ওই রকম বলার নাই দেখে আসলে তারা ওই কি বলে জোরে বল খেলার ক্ষেত্রে একটু হলেও ভয় পাচ্ছে, এরকম কিছু না। আমার কাছে যেটা মনে হচ্ছে আগেকার পাকিস্তান টিম আর এখনকার পাকিস্তান টিমের ভিতরে কিন্তু অনেক আকাশ পাতাল ডিফারেন্স। আগে ইউনুস খান ছিল, ইয়ানা ছিল, মোহাম্মদ ইউসুফ ছিল, ইনজামাম ছিল, এক একজনের রানের মানে ইসের পিছনে আর কি অনেক রান ছিল, লাইক 8,000 10,000 রান টেস্ট ক্রিকেটেই। সো ওইখান থেকে কিন্তু পাকিস্তান ক্রিকেটটা সরে আছে। এখন হয়তো বা তারা ফোকাস করছে T20 কিংবা ওয়ানডে ক্রিকেটের প্রতি, বাট আস্তে আস্তে হয়তো বা এই টিমটাই যদি 4-5 বছর পরে যদি দেখেন, তাহলে আমার কাছে মনে হয় অনেক উন্নতি করবে। যেমন আমরা আগে 4-5 বছর আগে স্ট্রাগল করতাম, ওই জায়গা থেকে আমরা কিন্তু অনেক উন্নতি করেছি এখন টেস্ট ক্রিকেটে। হয়তোবা 2-1টা ফরম্যাটে আমরা হয়তোবা খুব খারাপ খেলছি, তারপরেও আমার কাছে যেটা মনে হচ্ছে টেস্ট ক্রিকেটে যেটা প্রয়োজন, যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার যদি থাকে এবং অনেক দিন ধরে যদি টেস্ট খেলতে থাকে, তাহলে কিন্তু উন্নতির জায়গাটা একটু বেশি চোখে পড়ে আমার কাছে যেটা মনে হয়। আমরা যদি একটু মানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যাই, সেই জায়গায় যদি গতকালকে লিটনের সেঞ্চুরি দেখি, ষষ্ঠ সেঞ্চুরি টেস্টে, এবং ক্লাসিক একটা সেঞ্চুরি, তার ব্যাট নিয়ে কী বলবেন? না, অসাধারণ। আসলে টিম যখন খাদের কিনারায় পড়ে গিয়েছিল আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে যে টেস্ট ম্যাচটা দেখছিলাম, হয়তো আমরা চিন্তাও করিনি যে লিটন এইখানে গিয়ে এত বড় একটা ইনিংস খেলে টিমকে উদ্ধার করবে। লাইক একটা চান্সও পেয়েছিল, যদি রিভিউটা নিতে পারতো তাহলে হয়তো বা 200-এর ভিতরে আমরা অল আউট হতাম। আমার কাছে যেটা মনে হয়েছে, লিটন কিন্তু এর আগে অনেকগুলো ইনিংস খেলেছে, এখানে গিয়ে অনেক সেঞ্চুরি মেরেছে। সো লিটন ক্লাস ব্যাটসম্যান, সে তার অ্যাবিলিটি অনুযায়ী ব্যাটিং করেছে। এটা লিটনের আমার কাছে লিটনের সাথেই যায় এটা। ধরেন আপনার টেলের সাথে যদি ব্যাটিং করতে হয়, লিটন, তারপরে মেহেদী মিরাজ, যে এখনও আমার কাছে যেটা মনে হয় যে এখনও ব্যাটিংয়ে অতটা ঝলক দেখাতে পারছে না টেস্ট ক্রিকেটে, বাট দুজনেরই অ্যাবিলিটি আছে বড় রান করার। লিটন অসাধারণ ব্যাটিং করেছে। আমরা কি আগের ওই জায়গা থেকে সরে এসেছি কিনা, যে মানে আমরা দেখতাম যে একজন ব্যাটার যদি আউট হয় তাহলে লাইন ধরে সবাই পড়তেছে, উইকেটগুলো যাচ্ছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ হয়তো বা একজন আউট হলে আরেকজনের উপর আমরা ভরসা রাখতে পারি কিনা, এই পরিস্থিতি এখনো তৈরি হয়েছে কিনা বাংলাদেশের ব্যাটিং লাইনআপে? না, অবভিয়াসলি আপনি ফার্স্ট টেস্টের কথা যদি চিন্তা করেন, তাহলে যার যে দায়িত্বটা ছিল আর কি, সামনে থেকে ক্যাপ্টেন নেতৃত্ব দিয়েছে, মমিনুল মুশফিক রান করেছে। লিটন হয়তো বা সেই ম্যাচটাই কিছু করতে পারিনি, বাট এই ম্যাচটাই লিটনের অনেক দরকার ছিল যে আমি লিটন কিছু রান করে টিমকে সেভ করবে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই করে দেখিয়েছে। যার যার দায়িত্ব সেই অনুযায়ী যদি খেলতে পারে, আমার কাছে যেটা মনে হয় 3টা ডিপার্টমেন্ট আছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। কারণ এখন যদি বোলাররা ভালো জায়গা বোলিং করে, টেস্টটা আরামে জিততে পারে যদি বৃষ্টি বাধা না হয়। তো সেটাই করে দেখাচ্ছে। এটাই আসলে একটা টিমের কম্বিনেশন, এবং টিম হয়ে উঠতে গেলে সবাইকে পারফর্ম করতে ফার্স্ট হবে। ইনিংসে কি আমাদের রানটা কি যথেষ্ট কিনা? 278 রান মানে ম্যাচ জয়ের জন্য কি মনে হয় এখনো যথেষ্ট? এখনো পর্যন্ত মনে হচ্ছে যে না, গুড এনাফ। আমার কাছে যেটা মনে হচ্ছে 4-4টা উইকেট আমরা ফার্স্ট সেশনে নিয়েছি, বাট লং ওয়ে টু গো। একজন অভিজ্ঞ ব্যাটসম্যান আছে বাবর আজম, সে কিন্তু ভালো টেস্ট ম্যাচ খেলে থাকে আর কি। তাকে যদি আউট করতে পারি, সালমান আগা, রেজওয়ান, এই 3জনই আর কি রিকগনাইজ ব্যাটসম্যান আছে পাকিস্তানের। আর কিন্তু টেলে তেমন কোনো ধরার মতন কোনো ব্যাটসম্যান নাই। সো এই 3জনকে আগে আউট করতে হবে, তারপর আমার কাছে মনে হয় একটা লিড পাবো এই ফার্স্ট ইনিংস থেকেই। আপনার বাবর আজমের কথা বলছেন। বাবর আজম তো প্রথম ম্যাচে আমরা খেলিনি, আমরা খুব ভালোভাবেই জিতে গেছি আসলে ম্যাচটা। তাদের আমরা দেখেছি যে মিডল অর্ডারে কিন্তু তাদের একটা মানে কি বলে লড়াই করতেই হয়েছে পাকিস্তানকে, কিন্তু এই ম্যাচে বাবর আজম ফিরেছে এবং এখনো পর্যন্ত 33 রান অপরাজিত। তো বাবর আজম কি আসলে এখানে এই জায়গায় একটা চালকের ভূমিকায় থাকবে কিনা পাকিস্তানের এখনো পর্যন্ত? না, ডেফিনেটলি ব্যাটসম্যানদের একটা প্ল্যান থাকে। হয়তো বা একটা সেশন বাবর আজম খেলেছে, ভালোই খেলছে। লেটস সি যে আমরা যদি ভালো জায়গা বোলিং করতে পারি, বাবর আজমকে আউট করা সম্ভব এই উইকেটের ভিতরে, বিকজ ইটস ট্রু উইকেট। আপনি ভালো জায়গা বোলিং করতে পারলে ব্যাটসম্যানরা এখানে স্ট্রাগল করবে, বাট বাবর আজমকে
আসলে আউট করতে গেলে একটা জায়গায় বোলিং করতে হবে, প্ল্যান করে বোলিং করতে হবে, সেটা করতে হবে। আর বাবর আজমের অ্যাবিলিটি আছে বড় ইনিংস খেলার, যদি আউট হয়ে যায় বাবর আজম তাহলে আমার কাছে মনে হয় যে না, ফার্স্ট ইনিংস একটা লিড পাওয়া সম্ভব। এবং একসাথে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ আমরা, আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশ আগে থেকে অনেক পরিণত, কিন্তু এখনো কি আসলে যদি বলি ওপেনিং জুটি সেই জায়গাটা কি এখনো চিন্তার কারণ কিনা, বড় একটা চিন্তার কারণ? আমরা যদি দেখি মাহমুদুল হাসান জয় আগের টেস্টও খারাপ করেছেন এবং এই ইনিংসও খারাপ করেছেন, সাদমান তো এই ইনিংসে নেই, তো সেই জায়গায় কি বাংলাদেশে একটু ভাবার সময় এসেছে কিনা আসলে যদি ওপেনিং জুটি নিয়ে যদি বলি? দেখুন, সবাই একসাথে একটা টেস্ট ভালো খেলতে পারে না। অ্যাজ এ ব্যাটার হিসাবে আমি বলতে পারি হয়তো বা 3 জনের পরে দায়িত্বটা থাকে যে না, এই 3 জন যদি ভালো ব্যাটিং করে তাহলে পসিবল 300+ রান করা সম্ভব। আপনি যেটা টাচ করে গেলেন যে ওপেনিং পার্টনারশিপ আমাদের হচ্ছে না, এরা কিন্তু প্রুভেন প্লেয়ার, লাইক মাহমুদুল হাসান জয়, তারপরে হচ্ছে তামিম, ডেবু হলো, সাদমান যে ওপেনিং করতো, আসলে এরা কিন্তু প্রুভেন প্লেয়ার। এদের আসলে আরও সুযোগ দেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয়। নতুন বল হ্যান্ডেল করা এত ইজি না। অ্যাজ এ ওপেনার হিসাবে যে কোনো টিমেরই আপনি নতুন বলটা স্ট্রাগল করেন, বিকজ নতুন বলে একটু সুইং থাকে, ভালো জায়গায় বোলিং করতে যদি বলাররা বোলিং করে তাহলে ইটস কোয়াইট ডিফিকাল্ট হ্যান্ডেল করা। সো ডেফিনেটলি এদের যেদিন সুযোগ আসবে সেদিন বড় ইনিংস খেলার অ্যাবিলিটি এদের আছে, সেটা করবে আমার কাছে যেটা মনে হয়, এই আশা। কিন্তু সেটা তো আসলে হচ্ছে না যদি বলি। হ্যাঁ, লাস্ট 4-5টা ইনিংস যদি চিন্তা করেন তাহলে হচ্ছে না, কিন্তু আমি তো যেটা বললাম যে এরা কিন্তু প্রুভেন প্লেয়ার। হচ্ছে আপনার জয়ের পিছনে সেঞ্চুরি আছে, অনেকগুলো 50 আছে, এবং দেশের উইকেটে না, শুধু দেশের বাইরেও কিন্তু জয় অসাধারণ ব্যাটিং করেছিল। আমার যেটা মনে হয় সাদমান, হ্যাঁ ফার্স্ট টেস্টে হয়তো বা খারাপ ব্যাটিং করেছে, বাট সাদমান কিন্তু অনেকদিন ধরে টেস্ট ক্রিকেটে রান করে যাচ্ছে। সো যদি সুযোগ পাই ডেফিনেটলিও এদেরও একটা চিন্তা ভাবনা করা উচিত যে না, আমরা কেন টেস্ট টিমের সাথে আছি, কেন টিমের সাথে আছি। যাদেরকে নেওয়া হয়েছে সবাইকে কিন্তু রান করার জন্য, যারা ব্যাটার আছে, আদারওয়াইজ কিন্তু টিমে থাকা ভেরি ডিফিকাল্ট হবে। এখন যে টিম কম্বিনেশন আছে, হয়তো বা ব্যাকআপ প্লেয়ারও আছে ওপেনার, সো এই ক্ষেত্রে যারা সুযোগ পাবে সুযোগটা কাজে লাগানোর জন্য তারা চেষ্টা করবে। মাহমুদুল হাসানের ব্যাটিংয়ে কি আপনি কোথাও ভুল দেখছেন কিনা আসলে? আপনি যদি বলি যে লাস্ট 3টা ইনিংস যদি আপনি দেখেন তার খেলা, রিসেন্টলি আমি তাকে কাছ থেকে দেখেছি, তার কোচিংও করিয়েছি, বাট যখন সে স্টার্টটা করে তার অনেক কিছু চেঞ্জ করে। লাইক আপনার টেস্ট ক্রিকেটে হয়তো বা বছরে 2-3টা ম্যাচ খেলতে হয়, কিন্তু সে মনোযোগী ছিল একটু T20 ওয়ানডে ফরম্যাটের জন্য, বিকজ ডোমেস্টিক ক্রিকেট আছে আমাদের, বিপিএল আছে, T20, সো ওই ফরম্যাটের জন্য সে অনেক কিছু চেঞ্জ করেছিল। বাট আমার কাছে মনে হয় যে না, টেস্ট ক্রিকেটের জন্য যদি তাকে খুব প্রয়োজন হয় তাহলে সে আগে যে স্টাইলে ব্যাটিং করতো, আমার কাছে যেটা মনে হয় যে টেকনিকে সে ব্যাটিং করতো, সেটাকে একটু ফলো করতে হবে। তুষার আমরা আলোচনা করবো, আমাদের একটু বিরতি যেতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সিলেটের কি অবস্থা, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, এবং বাংলাদেশ যে দিনের শুরুটা করেছে কতটা আশা দেখছেন এই টেস্ট নিয়ে? মৃদুল, সিলেটের ওয়েদারটা বলতে হয় যে এটা পাকিস্তানের মতোই অনেকটা আনপ্রেডিক্টেবল, কারণ যেভাবে আসলে বলছিল যে আগামী 5 দিন, অর্থাৎ টেস্টের পুরো 5 দিনই বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আমরা প্রথম দিন কিন্তু তেমন কিছু দেখতে পাইনি। দ্বিতীয় দিনে মেঘলা আকাশ ঠিকই আছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না আজকের দিনেও। সেক্ষেত্রে বলতে হয় যে অন্তত 2টা দিন আমরা বৃষ্টি ছাড়াই, বৃষ্টি মুক্ত আমরা টেস্ট দেখতে পাচ্ছি। আর অন্যদিকে যদি বলতে হয় মাঠের পারফরমেন্সের কথা, তাহলে বাংলাদেশ আজকে দ্বিতীয় দিনের শুরুটা যেমনটা প্রত্যাশিত যেমনটা আসলে চেয়েছিল অনেকটা তেমনটাই পেয়েছে। প্রথম সেশনের মধ্যে 4টি উইকেট তুলে নিয়েছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় পজিটিভ একটা ব্যাপার। তবে বাবর আজম এবং সালমান আগা দুজনেই খুব এক্সপেরিয়েন্স ক্রিকেটার, বিশেষ করে বাবর আজমের কথা বলতে হয়। ইতিমধ্যে কিন্তু তিনি উইকেটে সেট হয়ে গেছেন। একটা বড় জুটি যদি পাকিস্তান করতে পারে সেটা কিন্তু বাংলাদেশের জন্য পজিটিভ কিছু হবে না। এখন বাংলাদেশের চেষ্টা থাকবে যে এই জুটিটা যদি ভেঙে দিতে পারে, বিশেষ করে বাবর আজমের উইকেটটা খুব ইম্পর্টেন্ট। যদি পাকিস্তানের আত্মবিশ্বাসে আঘাত হানতে হয় তাহলে বাবর আজমের উইকেটটা তুলে নিতে হবে। ইতিমধ্যে তিনি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, সেট হয়ে গেছেন, উইকেটের চরিত্র তিনি বুঝে গেছেন। তো তার উইকেটটা আসলে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ যদি এই টেস্টে বাংলাদেশ পজিটিভ কোনো রেজাল্ট যদি আনতে চায়। মৃদুল। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সিলেটে যুক্ত হয়েছিলেন আশিক রুদ্র। তুষার, আমরা যেমনটা আলোচনা করছিলাম যে আসলে বাংলাদেশ যদি এই টেস্টে জিততে হয় তাহলে অবশ্যই কিন্তু বাবর আজমকে ফেরাতে হবে। না, অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি ভালো জায়গা মতো বোলিং করতে পারি ইটস পসিবল, কারণ বাবর আজমের অ্যাবিলিটি আছে বড় ইনিংস খেলার। এই একটা মানে
প্লেয়ার সাথে রেজওয়ানও আছে, পিছনে সালমান আগরও অ্যাবিলিটি আছে, এই তিনজনকে ফেরাতে হবে। শুধু শুধু বাবর আজমকে নয়, আমার কাছে যেটা মনে হয়েছে বলাররা যদি একটা জায়গায় বোলিং করতে পারে, মানে ধরেন আপনার একটা পার্টনারশিপ হতেই পারে, বড় একটা পার্টনারশিপ হতেই পারে। গতকালকে আমরা দেখলাম যে লিটন একটা টেলকে নিয়ে অনেক বড় পার্টনারশিপ করেছে, সো এই পার্টনারশিপটা হতেই পারে, এটা মেনে নিতে হবে। বাট আমরা ভালো জায়গা বোলিং যদি করতে পারি, ইটস পসিবল। এবং আমরা যে উইকেটের কথা বলছিলাম, আমরা আসলে মিরপুর এবং সিলেটের যদি উইকেট দেখি, সেটা কোনো পার্থক্য দেখছেন কিনা আপনি? দুইটাই একই ধরনের উইকেট, সিমিলার উইকেট তৈরি করেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। লাইক মিরপুরেও কিন্তু অনেক রান দেখেছি, এখানেও কিন্তু রান করার মানে পসিবল ছিল আর কি। বাট বললাম না যে ট্রু উইকেট, বলাররা যদি ভালো জায়গা বোলিং করে ব্যাটসম্যানদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সো এই ক্ষেত্রে কোয়ালিটি যাদের বেশি ভালো আর কি, ধরেন ডিফেন্স বলেন, টেকনিক যাদের বেশি ভালো, লাইক আমাদের যে এবিলিটি নেই সেটা বলছি না, আমরা হয়তো বা কিছু কিছু সিলি শট খেলে ফেলেছি, আদারওয়াইজ হয়তোবা এই উইকেটের ভিতরে 400+ করা সম্ভব। উপর থেকে যদি যে কোনো একটা ব্যাটার রান করতো, তাহলে হয়তোবা আমরা 400-র উপর রান দেখতে পেতাম আর কি। আমার কাছে যেটা মনে হয়, শান্ত ফর্মে ছিল, মমিনুল ফর্মে ছিল, মুশফিক, সবাই কিন্তু ভালো একটা স্টার্ট করেছে। ইভেন গতকালকে যে ডেবু হয়েছে তামিম, সেও কিন্তু ভালো একটা স্টার্ট করেছিল, বাট বড় করতে পারেনি। বড় একটা পার্টনারশিপ যদি করতে পারতো, তাহলে হয়তোবা আমরা দেখতাম সিনারিওটা অন্যরকম হতো, 400+ রান করা পসিবল ছিল। আমরা মুশফিক আমরা ওই দিন কথা বলছিল মুশফিক যে তিনি কিন্তু 21 বছরের ক্যারিয়ারে তিনি অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ খেলেন, সেই সিরিজ নিয়ে আসলে তিনি ভাবতে চায়। সেই জায়গায় কি আমরা বলতে পারি কিনা যে আসলে মুশফিক বর্তমানে যদি মিডল অর্ডারে চিন্তা করি, যে মুশফিক এবং মুমিনুল খুব বড় একটা ভূমিকা রাখছে বাংলাদেশ দলের জন্য? দুইজনের টেস্ট ক্যারিয়ারের পিছনে রান দেখবেন, তারপর বল খেলার দেখবেন। আপনি যদি করেন আর কি, গ্রাফ তৈরি করেন, অনেকগুলো বল খেলেছে, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে মমিনুল, মুশফিকুর রহিম, সাথে লিটনও অনেক দিন ধরে টেস্ট ক্রিকেটের সাথে আছেন, শান্তও অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছেন। বললাম না, ব্যাটিংয়ে আমরা একটা এক্সপিরিয়েন্স টিম, আমার কাছে যেটা মনে হয়েছে। বলাররা এখন মানে নতুনভাবে উঠে আসছে, আমাদের এই ধরনের বলার ছিল না, এখন কুইক বলার আসছে। নাহিদ রানার মতন কুইক বলার কিন্তু আমাদের ছিল না। স্পিন ডিপার্টমেন্টটা সামলাচ্ছে মিরাজ, সাথে তাইজুল আছে, নাইম হাসানের এখনও সুযোগ হয়নি, হাসান মুরাদ আছে, ব্যাকআপ প্লেয়ারও পর্যাপ্ত আছে, আমার কাছে যেটা মনে হয়েছে। মানে একটা ওভারঅল একটা ব্যালেন্স দল আসলে বাংলাদেশ। অবভিয়াসলি আপনি ওপেনিংটা নিয়ে কথা বলছেন, টাচ করে গেছেন, ওপেনিংটাও হয়তো বা ফুলফিল হয়ে যাবে যদি ওপেনাররা রান করতে পারে, বাট ব্যাকআপ প্লেয়ার কিন্তু আমাদের আছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি হাফিজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। জি বলুন। কিশোর ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো যে মাহমুদুল হাসান জয়, সে তো অলরেডি বাংলাদেশের একজন টেস্ট ওপেনার। তো এখন গত 3টে ইনিংসে তিনি যে পারফরমেন্স করেছেন, তো এই আগামীতে তার এই ভুলগুলো যেন না হয়, এখন আমাদের প্রধান কোচ এবং সহকারী ব্যাটিং কোচ, ওরা তাকে আসলে কোন প্রক্রিয়া অবলম্বন করলে পরে সেই ভুল ত্রুটি শুধরিয়ে আবারও সে ফর্মে ফিরতে পারবে, এই বিষয়টা যদি একটু আমাদেরকে অবগত করেন। জি, বুঝতে পেরেছি। তুষার ভাই কি বলবেন? অবভিয়াসলি দেখেন, আপনি 7-8 বছর আগে, হয়তো বা 5-6 বছর আগে জয়ের ডেবু হয়েছে, সেখানে ডাটাগুলো আপনাকে কালেক্ট করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, অ্যাজ এ ব্যাটিং কোচ থাকবে, ডেফিনেটলি তাকে নিয়ে কাজ করবে। সে কীভাবে স্টার্টটা করেছিল, তার টেকনিকটা কেমন ছিল, এখন কি পরিস্থিতিতে আছে, কেমন টেকনিকে সে ব্যাটিং করছে, এইগুলো নিয়ে কাজ করা উচিত, আমার কাছে যেটা মনে হয়। এবং আমার মনে হয় একটা ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আসলে মাহমুদুল হাসান জয়ের জন্য, যদি তিনি এইগুলো নিয়ে কাজ করতে পারেন। অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয়েছে, এইগুলো নিয়ে ব্যাটিং কোচের সাথে আলাদাভাবে তাকে বসা উচিত। তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি ধন্যবাদ আজকে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। দর্শক, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।